ওমরা, ব্যবসা ও পারিবারিক ভ্রমণে বাংলাদেশ, পাকিস্তান সহ কয়েকটি দেশের ওপর সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা। বাংলাদেশ সংস্কারে শি জিনপিংকে পাশে চান প্রধান উপদেষ্টা, আর্থিক খাত নিয়ে সন্তুষ্ট IMF। হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগের মামলায় আদালতে হাজির হয়ে আওয়ামী লীগপন্থী 93 আইনজীবীর আত্মসমর্পণ। চেনা রূপে ফিরেছে যানজটে ঢাকা, ঈদের আমেজে 9 দিন পর খুলেছে অফিস, আদালত, ব্যাংক। আলু নিয়ে চরম বিপাকে মুন্সিগঞ্জের চাষি, প্রতি কেজি চাষ খরচ 18 টাকা, চাষি পাচ্ছেন মাত্র 10 টাকা। স্বাগত সংবাদ সংযোগে, আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। সৌদি আরব হজ মৌসুমকে কেন্দ্র করে 14টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ওমরা, ব্যবসা, পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য এবং তা আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার করা হতে পারে। সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যাদের কাছে ওমরা ভিসা রয়েছে তারা 13 এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। অবৈধভাবে হজ পালনের প্রবণতা ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সিসি ঘটকের প্রতিবেদন। চলমান হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তান সহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনুমান করা হচ্ছে, এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে। কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত। যেসব দেশের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। সূত্রগুলো আরও জানিয়েছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের 5 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানি ওমরা ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো। আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ ভিসা প্রত্যাশী ও ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। এদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি একটি ডিজিটাল হজ গাইড চালু করেছে, যা 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে উর্দু, ইংরেজি, আরবি, তুর্কি, ফরাসি, ফার্সি, উজবেক ও ইন্দোনেশিয়ান ভাষা। এই গাইড PDF এবং অডিও ফরম্যাটে পাওয়া যাচ্ছে এবং মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই ডাউনলোড করা যাচ্ছে। সৃষ্টি ঘটক, 71। বাংলাদেশে বড় রকমের সংস্কারের মাধ্যমে নতুন করে দেশ করার প্রত্যয় জানিয়ে চীনের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের গণমাধ্যম CMG-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সেখানে তিনি বলেন, যুব সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের রূপান্তরে চীনের সহায়তা লাগবে। এছাড়া বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরের আহ্বান জানান মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গেল 26 থেকে 29 এপ্রিল চীন সফরে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ভুয়া সম্মেলনে অংশ নেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে।
এই সফরে প্রধান উপদেষ্টা কথা বলেন দেশটির গণমাধ্যম সিএমজির সাথে, যা প্রকাশ হয় শনিবার। এতে চীনের সাথে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন মোহাম্মদ ইউনুস। আহ্বান জানান বাংলাদেশের চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরের। First of all, we explain to them we are open to their suggestion. We are here. তাদের পরামর্শ নিতে আমরা প্রস্তুত। তারা এখানে বিনিয়োগ করুক আর আমাদের তরুণদের জন্য চাকরির ব্যবস্থা হোক। So we don't have to worry unemployment issue. তিনি বলেন বাংলাদেশে বড় রকমের সংস্কার হচ্ছে, এর ফলে নতুনভাবে দেশ গড়া সম্ভব। And we are very happy. We have. আমরা খুব খুশি আমাদের সম্পর্ক নিয়ে, কারণ আমাদের সম্পর্ক সর্বোচ্চ চূড়ায় আছে। বাংলাদেশের রূপান্তরে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ are imagining. সংস্কৃতি ও ভাষা চর্চার উপর গুরুত্ব দিতে হবে জানিয়ে বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীনের সহায়তা চান প্রধান উপদেষ্টা। পাশাপাশি চাইনিজ হাসপাতালগুলোর প্রশংসা করে বলেন বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়। Most important is exchange, visiting, language. সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা ও সংস্কৃতির আদান প্রদান। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে সব দিক থেকে। So Bangladeshi music will be here to see how you enjoy this, and we will be enjoying Chinese music, Chinese culture. এ সময় বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্কে অর্জিত সাফল্যের প্রশংসাও করেন অন্তর্বর্তী সরকার প্রধান। It's an amazing journey together, and it's the right time for this celebration of a half a century. মোহন ইসলাম, ৭১, ঢাকা। We are very happy. We have. আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। এই বিষয়ে আজ বেলা 2:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, এবারে বিনিয়োগ সম্মেলন কেন এত গুরুত্বপূর্ণ এবং এই সম্মেলন থেকে কি ধরনের বার্তা আসলে আসতে পারে? তানিয়া, আপনি যেমনটা বলছিলেন যে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025, যা চলবে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত। এবং এ নিয়ে কিন্তু একটু পরে এই আপনার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করবেন বিডার চেয়ারম্যান। এবং এই সম্মেলনটি এবছর অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের থেকে যে বিনিয়োগ, সেই বিনিয়োগ যেন বাংলাদেশে বৃদ্ধি পায় এবং জুলাইয়ের পরে যে বিনিয়োগ যেন সমৃদ্ধ হয় এবং সেটা লম্বা সময় স্টেবল করে, সেই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু আপনার সেই বিনিয়োগের আশায় কিন্তু আপনার বিভিন্ন দেশের 50টি দেশের প্রায় 550-র মতো বড় বড় কোম্পানিকে কিন্তু ইনভাইট করা হয়েছে এবং তারা আসবে বলে আমরা জেনেছি। পাশাপাশি দেশের প্রায় আপনার অনেকগুলো বড় প্রতিষ্ঠান ও 250-র মতো প্রতিষ্ঠান এখানে এই বিনিয়োগে অংশ নেবে এবং যেহেতু 7 তারিখ শুরু হবে এবং সেটি 10 তারিখ শেষ হবে। আমরা একটু বলে রাখি যে এবছরের যে সামিটে যারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে বিশ্বের অনেক ফেমাস, অর্থাৎ যারা বিখ্যাত এরকম কয়েকটি গ্রুপের যারা মালিক রয়েছে বা যারা দায়িত্বে রয়েছে তারা আসবেন বলে আমরা জেনেছি। এর মধ্যে রয়েছেন যারা গ্রুপের সিইও অস্কার গার্সিয়া, রয়েছেন ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান, তিনি আসবেন বলে আমরা জেনেছি। আসলে স্যামসাং সিএনটি এর ভাইস প্রেসিডেন্ট আসতে পারেন বলে আমরা জেনেছি। এবং পাশাপাশি আপনার যে বিভিন্ন দেশের, বিশেষ করে কোরিয়া বা এই যে এশিয়ার যে দেশগুলো আমাদের সাথে বন্ধুপ্রতিম দেশগুলো দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে বিনিয়োগ করে এখানে আমাদেরকে সহযোগিতা করছেন, তারা কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা জেনেছি। এর মধ্যে 7 তারিখ কিন্তু আপনার যেদিন শুরু হবে সম্মেলন, সেদিনেই কিন্তু চট্টগ্রামের কয়েকটি জায়গায় কিন্তু আপনার বিভিন্ন এপিজেটের কার্যক্রম কেমন পরিচালনা হচ্ছে বা সামনের দিনগুলোতে কেমন এপিজেট হতে পারে সেই বিষয়ে কিন্তু একটি ডেলিগেট টিম কিন্তু যাবে সেখানে এবং সেখানে শহরে জমিনে দেখবে। এবং আমাদের দেশের যে কোম্পানিগুলো অংশ নেবে তারাও কিন্তু দেশের মধ্যে কিভাবে বিনিয়োগটা আরও বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলিকে সামনে রেখে কথা বলবে। মোটা থেকে বলতে গেলে তানিয়া, যে জুলাই আগস্ট পরবর্তী সময় অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশকে আসলে একটি প্রোডাকশন হাব হিসেবে সারা বিশ্বে পরিচিত করতে চান এবং সেই লক্ষ্যে কাজ করছেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যে চীন সফরে চীনের যারা আপনার কারখানা এবং চীনের বিনিয়োগ কিন্তু বাংলাদেশের জন্য আপনার স্থানান্তর করা হয়, সেই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু সেই বিষয়ে সাড়াও দিয়েছেন। তো বলতে গেলে যে বিশ্বের যে 50টি দেশের যারা যে কোম্পানিগুলো আসছে এবং সারা বিশ্বের যারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকে তাদেরকে ডাকা হচ্ছে, তারা আসবেন, সম্মেলনে অংশ নেবেন এবং কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। তানিয়া, ধন্যবাদ মোহন ইসলাম। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে।
দর্শক, সহকর্মী মোহন ইসলাম ছিলেন এতক্ষণ আমাদের সাথে। বাংলাদেশের আর্থিক খাত সংস্কার কার্যকরে সন্তুষ্টি জানিয়েছে IMF। এই 8 মাসে দেশের অর্থনীতি স্থিতিশীল আছে বলেও মনে করছে সংস্থাটি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং $470 কোটি চলমান ঋণের শর্ত পর্যালোচনায় সচিবালয়ে এক বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সংস্থাটির সাথে চলমান $470 কোটি ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে, এই বৈঠকে তার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও বলেন, ঋণের পরবর্তী কিস্তি আগামী জুনে পাওয়া যেতে পারে। তখন এক বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলেও জানানো হয়। এর আগে বৈঠকে বাংলাদেশের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন অর্থ সচিব। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেল জিনিসগুলো দেখবে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আলটো উইল ট্রাই টু অ্যাগ্রি। যুক্তরাষ্ট্রে নতুন করে আরোপ করা শুল্কের কারণে রপ্তানিতে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। বলেন, দেশটির সাথে আমদানি বাড়ানো হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, রপ্তানি কেবল যুক্তরাষ্ট্র কেন্দ্রিক না করে বাজার বাড়ানোর উপর জোর দেওয়া হবে। আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করা নাই। এফেক্ট করেছে কারা? খুব দামি দামি কাপড় চোপড় অথবা খুব এক্সপেন্সিভ জিনিসপত্র ওখানে ইম্পোর্ট করতে, কারণ পার্চেস পাওয়ার কমে গেলে বা ডিউটি বেশি করলে ডিমান্ড কমে যায়। আমাদের একটু লোয়ার এন্ডে, আমাদের এখন দরকার আমাদের এফিসিয়েন্সি বাড়ানো, একটু ডাইভার্সিফাই করা। শুধু গার্মেন্ট না, আমরা চেষ্টা করবো লেদার বা অন্যান্য জিনিসগুলো এক্সপোর্ট করতে। আমাদের রেভিনিউতে কত হিসেবে খুব বেশি হিসেবে পড়বে না, মানে আমাদের বিশাল আকারে তো ওদেরকে ইসে করি নাই, এক্সপোর্ট যেগুলো করি না আমরা। হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ মন্ত্রী 93 আইনজীবী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করেন তারা। এর আগে গেল 6 ফেব্রুয়ারি হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নাজিবুর হিরো, সাবেক পিপি আবদুল্লাহ আবু সহ 144 জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। সেই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন 93 আইনজীবী। জুলাই আগস্টের গণহত্যার মামলার ঢাকার ওয়ারি জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রবিবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য ছিল রোববার। এর আগে গত 30 জানুয়ারি যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন এবং যাত্রাবাড়ী জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তখন প্রসিকিউশন 2 মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে 6 এপ্রিল পর্যন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য করেন। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল স্থানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম যাত্রাবাড়ী থানা। ক্ষতিপূরণ সহ চাকরি ফেরত পাওয়া দাবিতে বিলখানার গেটের সামনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিটিআরের চাকরিচ্যুত সদস্যরা। রবিবার সকালে আন্দোলনকারীরা এসে জড়ো হন পিলখানা গেটের উল্টো দিকে। তাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল পিলখানার বিজিপি মহাপরিচালকের সাথে দেখা করে একটি স্মারকলিপি দিতে চেষ্টা করে। পুলিশের সাথে তারা এগুলো গেটে বাধার মুখে পড়ে। এর প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে বিজিবি পুলিশের ঘেরাওয়ের মধ্যে আন্দোলন শুরু করে তারা।
কক্সবাজারের রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের 3 জন নিহত হয়েছে। তারা প্রত্যেকেই আপন চাচাতো ভাই বোন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন জানান, রবিবার সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে আব্দুল আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও চাচাতো বোন শাহিনা বেগম। এদিকে এলাকার লোকজন জানান, কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। রবিবার সকালে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় এলোপাথারি কুপকুপিতে উভয় পক্ষের হতাহতদের উখিয়া হাসপাতালে নিলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্নভাবে তারা ছুরি এবং ছুরি দিয়ে আঘাত করে ফেলে চলে গেছে। যিনি মারা গেছে উনি তো মানে ঝগড়াতে এরকম লোক না, উনি তো একজন মসজিদের প্রতি। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমরা দাবি করছি যে যারা দোষী, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। দর্শক, হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগপন্থী 93 আইনজীবী আত্মসমর্পণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন। আমাদের সহকর্মী নবীর সাহা আছেন, সেখানে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। টিভির 93 আইনজীবীর জামিন সম্পর্কে সর্বশেষ কি খবর আছে এবং একই সাথে এই আইনজীবীদের আত্মসমর্পণ নিয়ে অন্যান্য আইনজীবীরা কি বলছেন? তানিয়া, দুপুর 2টায় এই যে মামলাটি, সেই মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বিচারক সেটি 1.5 ঘন্টা পিছিয়েছেন। অর্থাৎ তিনি জানিয়েছেন যে বেলা 3:30টায়, বিকেল 3:30টায় এই মামলাটির শুনানি হবে এবং যেহেতু আগে থেকেই বেলা 2টায় বলা হয়েছিল সময়, সেজন্য কিন্তু আমরা দেখেছি যে 2টার আগেই এখানে এই যে অতিরিক্ত মহানগর দায়রা জজ 1-এর সামনে কিন্তু আসলে যে 94 জন আইনজীবী, যারা আওয়ামীপন্থী আইনজীবী এবং এই ভাঙচুর হত্যা চেষ্টার মামলায় যারা আত্মসমর্পণ করলেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি এই আদালতের অন্যান্য আইনজীবীরা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। একটু যদি মামলার কথা, মামলায় যারা আসামি আছেন তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক প্রসিকিউটর মোহাম্মদ আবদুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাদল এবং মোহাম্মদ সাইদুল রহমান মানিক, মিজানুর রহমান মামুন সহ আরও অনেকেই কিন্তু আসলে এই মামলায় আসামি রয়েছেন এবং এই মামলায় কিন্তু আসলে গত 6 ফেব্রুয়ারি দায়ের হওয়ার পর কিন্তু এই যে আইনজীবীরা, তাদের মধ্যে 144 জন আইনজীবীর মধ্যে 114 জন আইনজীবী তারা কিন্তু উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন পান এবং উচ্চ আদালত থেকে তাদের নির্দেশনা দেয়া হয় নিম্ন আদালতে এসে আত্মসমর্পণ করার, এবং তারা আজকে সকালে তাদের আইনজীবীর মাধ্যমে কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং তারা জামিন আবেদন করেছেন। তো তারপর কিন্তু বিচারক জাকির হোসেন গালিব তিনি দুপুর 2টায় জামিন শুনানি হওয়ার সময় নির্ধারণ করেন, কিন্তু পরবর্তীতে তিনি আবারও সেটি 1.5 ঘন্টা পিছিয়ে বেলা 3:30টায় কিন্তু নির্ধারণ করেছেন। এবং এই জানিয়ে রাখি যে এই শুনানি উপলক্ষে আদালত চত্বরে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এই ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট চত্বরে, এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন কিন্তু আসলে এই শুনানি উপলক্ষে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং যেমনটি জানা গেছে মামলার এজাহার থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবী
কর্মীদের ওপর হামলা, ভাঙচুর, চেম্বার ভাঙচুর এবং হত্যা চেষ্টার মামলায় কিন্তু এই মামলাটি গত 6 ফেব্রুয়ারি। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবার এই বিষয়ে বিস্তারিত জানবার জন্য। দর্শক, সহকর্মী নিবিড় সাহা ছিলেন এতক্ষণ আমাদের সাথে। 9 দিনের ছুটি শেষে খুলেছে অফিস, আদালত ও ব্যাংক পাড়া। পাশাপাশি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পাঠদান। তাই চেনা রূপে ফিরেছে ঢাকা। ঈদের ছুটি শেষে কেমন ছিল কর্মব্যস্ত রাজধানী ঢাকার খবর জানাচ্ছেন রাশেদ আনিস। টানা 9 দিনের বন্ধের পরে প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় ছুটির আমেজ। সহকর্মীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করেন দিনের কাজ। আগের মতোই অফিস চলবে 9টা থেকে 5টা। আগের মতো আর যানজট তেমন নাই, আছে মোটামুটি একটা যানজটের মধ্যেই আমরা বাড়ি যেতে পারছি এবং কি ঢাকাতে আসতে পারছি এবং আমাদের কর্মস্থলে আমরা উপস্থিত হতে পারছি। গ্রামে গিয়েছি, গ্রামে অনেক মজা হয়েছে এবং আবার পুনরায় আবার অফিসে ফেরত আসতে হলো। ভালোই যাচ্ছে, ভালোই কেটেছে ঈদ। ঢাকাতে আমি ঈদ করেছি, তো এতদিন ছুটি ছিল, ঈদের ছুটি। সো এখন যেহেতু ছুটি শেষ হয়ে যাচ্ছে, তো গাড়ির যানজট বাড়বে, অফিস খুলছে, স্কুল খুলছে, সব কিছু নিয়ে এখন তো যানজট স্বাভাবিক বাড়বে। ফাঁকা ঢাকা আবারও ফিরেছে পুরনো রূপে। সড়কে চাপ বেড়েছে যানবাহনের। এই যে ছুটি শেষ হলো, এখন আবার অফিসের কাজ আরম্ভ হলো। অফিসের কাজে যাচ্ছি, কিন্তু যানজট সেই আগের মতোই আবার আরম্ভ হয়েছে। রাস্তাঘাট এখনো নতুন নতুন লাগছে সব কিছু, কারণ এখনো অনেকে হয়তো আসেনি বা হয়তো এখনো শুরু করেনি, তো সব মিলে এখন সেই আগের মতোই ভিড় যানজট শুরু। ঢাকায় যারা ঈদ করেছেন তাদের কাছে ফাঁকা ঢাকা পছন্দের হলেও প্রাণোচ্ছল ঢাকাকে দেখেও মন্দ লাগছে না কারো কারো। আসলে মানুষ তো কর্মস্থলে আসবেই, তো ফাঁকাটা তো কিছুদিনের জন্য একটু ভালো লাগেই এটা, কিন্তু একবার তো ফাঁকা হলে তো আর কর্মচঞ্চল আসবে না। তো কর্মচঞ্চলও থাকতে হবে, আবার রিল্যাক্সও থাকতে হবে, আবার সিস্টেমটাও ভালো থাকতে হবে। গত হলে অফিস করছি, আরও ফাঁকা ছিল, আজকে মোটামুটি জ্যাম, কিন্তু এই জ্যামটা মেনে নেওয়া যায়। ভালো ছিল যখন ফাঁকা ছিল, তখন চলাফেরা ভালো ছিল, কোথায় গেলে খুব ভালো ছিল, যানজট ছিল না। এদিকে আজও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যানজটের ভোগান্তিতে পড়েননি নগরবাসী। রাশেদ আনিস, 71, ঢাকা। আলু নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের কৃষক। তারা জানান উৎপাদন খরচ 18 টাকা হলেও জমি থেকে আলু বিক্রি করতে হচ্ছে 10 টাকায়। আবার বাড়তি ভাড়া দিয়েও হিমাগারে আলু রাখার জায়গা পাচ্ছেন না তারা। তাই কৃষকদের দাবি তাদের বাঁচাতে আলু রপ্তানিতে সরকারি উদ্যোগ নেওয়া। জসীমউদ্দিন দেওয়ানের তথ্যছবিতে বিস্তারিত। মাঠে আলু থাকলেও পাইকারের দেখা নেই, তাই আলু উৎপাদন করে বিপাকে মুন্সিগঞ্জের কৃষক। কৃষকরা বলছেন এখন তাদের সমস্যার আরেক নাম আলু, কারণ জমি থেকে বিক্রির সময় আলুর দাম পাচ্ছেন না, আবার সংরক্ষণের জন্য হিমাগারে জায়গা মিলছে না। তবে একটা লোকে অল্প পর্যন্ত জিজ্ঞাসা করে না যে আলু কত করে বাজারে। আমার 18 টাকা খরচ 10 টাকা মাঠে বলে। আলু এখন মাঠে কৃষকের গলার কাটা, এখন কাস্টমার আসেন। হিমাগারে সংরক্ষণের আশায় ট্রলারে করে আলু এনে 3-4 দিনেও আলু হিমাগারে ওঠাতে সিরিয়াল পাচ্ছেন না কৃষক। হিমাগার কর্তৃপক্ষ বলছে ধারণ ক্ষমতার অতিরিক্ত আলু আসতে শুরু করায় তারাও বিপাকে পড়েছেন। আলু তো কৃষক বেচতে পারতেছে না, কোল্ড স্টোরে পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ হয়ে গেছে। ধারণ ক্ষমতা প্রতিদিন 5,000 ব্যাগ আমরা নিতে পারি, উঠাইতে পারি, কিন্তু সেক্ষেত্রে 10,000 ব্যাগ আলু আমাদের সামনে হাজির। আমাদের লেবার অনেক আলু চাষিদের বাঁচাতে বিদেশে আলু রপ্তানির দাবি কৃষক ও পাইকারদের। আলু যদি মনে করেন স্টকে অতিরিক্ত স্টক হয়ে যায়, তো আলু লোকসান হওয়ার সম্ভাবনা। আবার সেই 11 সালের মতো যদি হয়ে যায়, দেখো আলু বিক্রি করে কোন স্টোরের ভাড়াই উঠলো না, এটা একটু আগে থেকেই সরকারি পর্যায়ে ব্যবস্থা নেওয়া দরকার। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন জেলার 56টি সক্রিয় হিমাগারে 5 লাখ মেট্রিক টন আলু ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু এবার জেলায় প্রায় 11 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর গেল মাসে উত্তরবঙ্গ থেকে লক্ষাধিক মেট্রিক টন আলু এ জেলার হিমাগারগুলোতে রাখা হয়েছে। কৃষকদেরকে পরামর্শ দিতে তারা যেন বাড়িতেই সংরক্ষণ করার ব্যবস্থা করে, আর যদি বাড়িতে কিছু আলু সংরক্ষণ করতে পারে তাহলে 1-1.5 মাস পরেই তারা একটু ভালো দাম পাবে এবং তাতে করে তাদের উৎপাদনটা। আর আমাদের শিল্প কারখানাগুলো অনেক বাড়াইতে হবে। আলু ভিত্তিক শিল্প, যেমন ফ্লেক্স, আলু থেকে স্টার্চ তৈরি হয়, প্রক্রিয়াজাতকরণ শিল্প, সেইগুলোকে উৎসাহিত করতে হবে। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী বছরে সারা দেশে 80 লাখ মেট্রিক টন আলুর চাহিদা থাকলেও এবার প্রায় 1,20 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। শারমিন স্বপ্না, 71। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসীমউদ্দিন দেওয়ান।
জসিম, আমরা সংবাদে দেখছিলাম যে আলুর এবার উৎপাদন বেশ ভালো হয়েছে, তারপরেও কৃষকরা দাম পাচ্ছে না, নানা রকম কথা তারা বলছিল। এই বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবার সুযোগ হয়েছে কিনা আপনার? জানি আসলে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। মূল কথা হলো যে আলু উৎপাদন দেশে চাহিদার তুলনায় প্রায় 40 লাখ মেট্রিক টন বেশি। সেক্ষেত্রে মুন্সিগঞ্জের অনুরূপ অবস্থা। মুন্সিগঞ্জে আলু 11 লাখ মেট্রিক টন উৎপাদন হয়েছে, যেখানে 56টি হিমাগারে মাত্র 5 লাখ মেট্রিক টন আলু রাখার জায়গা আছে, সংরক্ষণ করার জায়গা আছে, কিন্তু উত্তরবঙ্গ থেকে 2 লাখ আলু এখানে সংরক্ষণ করে ফেলছে। সেক্ষেত্রে 3 লাখ মেট্রিক টন আলু মুন্সিগঞ্জের চাষিরা আসলে এই 56টি হিমাগারে পেয়েছে, আর বাকি 8 লাখ মেট্রিক টন আলু রয়ে গেছে। আসলে কি করলে এই আলু চাষিরা আসলে বাঁচবে, আমরা একটু কথা বলবো। মুন্সিগঞ্জ জেলা আলু চাষী ও ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি দেওয়াল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলু এখন গত বছর চাইতে অনেক উৎপাদন বেশি। আমাদের এই আলু এখন মাঠে নাই, সব আলুই আপনার কোল্ড স্টোরেজে আর কৃষকরা যার বাড়িতে গোলায় নিয়ে গেছে। এখন এই আলু যদি আমাদের রপ্তানি যদি না করা যায়, এই আলুর আমরা দাম পাচ্ছি। কারণ এখন আমাদের কৃষকের ঘরে আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা। এই আলু আমরা বেশি দিন এবার রাখতেও পারবো না, কারণ তাপমাত্রা অনেক বেশি থাকাতে আমাদের গোলার আলু পচা ধরবে। যদি এইভাবে পচা ধরে, তখন আমরা তো এই আলু বিক্রি করার জন্য দিশেহারা হয়ে যাবে। এই আলু যদি আলু এক্সপোর্ট হয় বা অতিরিক্ত যদি বাজারজাত করা যায়, তাইলেই এই মাত্র এই আলু বিক্রি করে এবং এটা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে। নয়তো বা 1 কিলো কোলেস্টেরল আলু ক্ষতিগ্রস্ত হবে যারা রাখছে, গোলায় যারা রাখছে এরাও ক্ষতিগ্রস্ত। অনেক ধন্যবাদ তানি। আসলে আমরা কথা বলছি কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে এই সরকারিভাবে নানা উদ্যোগ কিন্তু তারা নিতে পারে। সরকার। ধন্যবাদ জসীমউদ্দিন দেওয়াল। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও। দর্শক, আসন্ন বিনিয়োগ সম্মেলনকে ঘিরে নানা রকম বিষয় নিয়ে কথা বলছেন বিডার নির্বাহী পরিচালক। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমি আপনারা যে অনেকে হয়তো ওখানে ফিজিক্যালি থাকবেন, অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবেন। আমি একটা প্রেজেন্টেশন করবো দিন উদ্বোধনী অনুষ্ঠানে। যে ছবিটা আমি ওনাদেরকে দিতে চাই, যে আজকে থেকে 10 বছর পরে যখন, এটা তো আমাদের ফার্স্ট, আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 যেটাকে বলছি, এরকম করে যদি 10th বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2035 হয়, 2035-এ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের চেহারাটা কীরকম হবে আমি এখান থেকে শুরু করতে চাই। এবং 2035 সালে বাংলাদেশের যে ছবিটা আমরা চাই, ইমাজিন করি যে ছবিটা হবে, সেই ছবিটা করতে হলে আমাদের আজকে থেকে কি করতে হবে, এবং সেটার জন্য আমরা কি প্ল্যান করেছি যে আমরা কি করব। আমরা যে ডিপ সি পোর্টের কথা বলছি, আমরা বে টার্মিনালের কথা বলছি, আমরা একটা রোড নেটওয়ার্কের কথা বলছি, এই সব জিনিসগুলো আমরা আসলে কিভাবে ওই প্ল্যানটাতে ফিট ইন করবো। এবং ওনারা যদি এখন থেকে বিনিয়োগের কথা চিন্তা করেন, আগামী 5-10 বছর পরে গিয়ে ওনারা কীরকম বাংলাদেশকে পাবেন, কি ইনভেস্টমেন্ট ক্লাইমেট পাবেন, সেটাকে আমরা পোর্ট্রে করার চেষ্টা করবো। সো ওনাদেরকে আসলে আমাদের কারেন্ট বাংলাদেশ একরকম, সেই ট্রু পিকচারটা দেওয়া, এবং 10 বছর পরে বাংলাদেশ কীরকম হবে সেটা ইমাজিন করতে পারার রাইট টুলগুলো ওনাদেরকে দেওয়া, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের প্ল্যান শেয়ার করে। দ্যাট ইজ আওয়ার পারপাস। আমার নাম সাইমন, আমি দৈনিক তালেকণ্ঠে কাজ করি। আমি দুটি প্রশ্ন করবো। প্রথম প্রশ্ন হচ্ছে যে শোনা যাচ্ছিল যে এবারের সামিটে এক ধরনের চমক দেখানো হতে পারে, যেমন বিশ্ব বিখ্যাত একজন ধনকুবে ইলন মাস্কের আসার ব্যাপারে কি কোনো ধরনের তথ্য আছে কিনা, আর স্টারলিংক পরিষেবা যেটা জনগণের নাগরিকরা পৌঁছে দেওয়ার ব্যাপারে সরকার চেষ্টা করে যাচ্ছে, সেটি কি এই সামিটে উদ্বোধন করা হতে পারে কিনা, এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার, যেমন পার্বত্য জায়গাগুলোতে এটি অনেক অসুবিধার কথা বলে থাকি, এই বিষয়ে আপনাদের বক্তব্য। আচ্ছা, একটা করে আসি। প্রথমত হচ্ছে যে ইলন মাস্ক সামিটে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দিইনি। আসলে উনি একজন, তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে, ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন। তো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। এটা আসলে ওভারনাইট, আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য, যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম, এখন ওনাকে আনাটা ইট উইল বিকাম আ স্টেট প্রোগ্রাম। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না। ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে, বাট এটা এই সামিটে হচ্ছে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে 9 তারিখে আমরা স্টারলিংয়ের ডেমো ডে বলছি। সো স্টারলিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে। ইন্টারকন্টিনেন্টালের স্টারলিং সার্ভিস প্রোভাইড করবে, এবং সেটা আমরা আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টারলিংকের থ্রুতে পাওয়ার করা হবে। তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টারলিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন।
স্টারলিংকের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন। আপনারা শুনেছেন যে গত মাসের 29 তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক ডোমেইনে। তারপরে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওদের বিডার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এনজিএসও লাইসেন্স না, ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবেন। তো আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এনজিএসও লাইসেন্স, অবভিয়াসলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে এনজিএসও লাইসেন্সটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন। তাতে আর আমাদের সাইড থেকে যে কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা 90 দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব, সেটা কিন্তু আমরা এনজিএসও লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো। তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের একটু সময় লাগতে পারে, বা ওনারা যদি এখানে কি মডেলে অপারেট করবেন, ওনাদের শপটা দেখতে কীরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন। বাট ইন থিওরি দে শুড বি রেডি টু গো ভেরি সুন। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশে, তার নানা বিষয় নিয়ে বিডার নির্বাহী পরিচালক কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সামনে, আমি সেখানে যুক্ত ছিলাম। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।